আসসালামু আলাইকুম। আমি নাফিস মাহমুদ। বংশবৃদ্ধি জীবজগতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। একটি উদ্ভিদ থেকে কিভাবে নতুন আরেকটি উদ্ভিদ সৃষ্টি হয় আজকে তা নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করলে দেখবে একটি উদ্ভিদে বহু বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে নতুন উদ্ভিদ জন্ম নেয়। এছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকেও নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এইসবই উদ্ভিদের প্রজনন বা বংশবৃদ্ধির উদাহরণ। তো উদ্ভিদের প্রজনন পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়। এটাই প্রকৃতির নিয়ম, এভাবেই সবকিছু চলে আসছে। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। এটা হচ্ছে জননের সংজ্ঞা। প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার: অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জনন যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলে। নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি। অযৌন জনন প্রধানত দুই ধরনের, একটি হলো স্পোর উৎপাদন এবং অন্যটি অঙ্গজ জনন। স্পোর উৎপাদন প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষার প্রবণতা বেশি দেখা যায়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে, এদেরকে অণুবীজথলি বলে। একটি অণুবীজথলিতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে, কখনো কখনো একটি থলিতে একটি অণুবীজও থাকতে পারে। থলির বাইরে অণুবীজ উৎপন্ন হয়, এদেরকে বলা হয় বহি অণুবীজ। যেহেতু বাইরে তাই বহি শব্দ ব্যবহার করা হয়েছে। বহি অণুবীজের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে। এখানে কনিডিয়াম কি? আমরা অনেক সময় যদি আমরা বাইরে থেকে পাউরুটি কিনি, পাউরুটি যদি আমরা ঘরের ভিতর বাসার ভিতর রেখে দিই, দেখা যাবে কিছুদিন পর ওইটার উপরে একটা কালো আস্তরণ পড়বে। আবার অনেক সময় আমরা পেঁয়াজের উপরও কালো রঙের একটা আস্তরণ দেখতে পাই। ওই আস্তরণটা কি? কনিডিয়াম বলে। দেখবো ওইটা তুমি যদি হাত দিয়ে যদি ঘষা দাও, ওটা তোমার হাতে চলে আসবে। এটাকে কনিডিয়াম বলে। মিউকরে থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়। পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। তো পেনিসিলিয়াম কিভাবে বংশবৃদ্ধি করে? পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এবার অঙ্গজ জনন। কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করেই দেহের অংশ খণ্ডিত হয় বা কোনো অঙ্গ রূপান্তরিত হয় যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। এই ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। প্রাকৃতিক অঙ্গজ জনন কি? বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মেই প্রাকৃতিক অঙ্গজ জনন দেখা যায়, যেমন দেহের খণ্ডায়ন। নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেহের খণ্ডায়ন বেশি দেখা যায়। স্পাইরোগাইরা বা মিউকর ইত্যাদি উদ্ভিদের কোনো কারণে যদি দেহ খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশটা যে জায়গায় পড়বে সেখানে একটি স্বাধীন উদ্ভিদ জন্ম হবে মূলের মাধ্যমে। কোনো কোনো উদ্ভিদে মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল, সেগুন ইত্যাদি। যেমন মাটির নিচে একটা মূল থাকে, ওই তুমি উপরের গাছটাকে যতবারই কাটবা দেখা যাবে মাটির নিচের মূল থেকে সেই উদ্ভিদটা আবার জন্মাবে। এভাবে পটলে এটা পটল একটা খুবই সাধারণ একটা উদাহরণ। এটা আমরা আশেপাশে অনেক দেখি যে পটল গাছ যদি বারবার কাটার পরেও সেখান থেকে নতুন করে আবার পটল গাছ জন্মায়। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়। এদের গায়ে পুরি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়, যেমন মিষ্টি আলু। আমরা মিষ্টি আলু সবাই চিনি, সবাই কম বেশি খেয়েছে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, যেমন মিষ্টি আলু এটা কিন্তু মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে, কিন্তু আর একটা আছে গোল আলু, যেটা আমরা সব সময় সাধারণত খেয়ে থাকি। গোল আলু এটা কিন্তু আবার কাণ্ড, এটা কিন্তু কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি করে। মিষ্টি আলু হলো উদ্ভিদের মূল, কিন্তু গোল আলু হলো উদ্ভিদের কাণ্ড। এবার দেখি রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি। উদ্ভিদের কোন অংশকে কাণ্ড বলে তা তোমরা সবাই নিশ্চয়ই জানো। যেমন একটি গাছ, এই গাছের নিচের দিকে যে এখানে যে শিকড়, এইগুলোকে বলা হয় যে মূল, কিন্তু এই যে অংশটা এইটাকে বলা হয় যে এই যে অংশটুকু এইটাকে বলা হয় কাণ্ড।
তবে কিছু কাণ্ডের অবস্থান এবং বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনেই হয় না। যেমন আমরা আলুর উদাহরণ দিই, আমরা কিন্তু অনেকে আলুকে মূল হিসেবে চিনি, যেহেতু এটা মাটির নিচে থাকে, এটাকে আমরা অনেকে মূল এবং কাণ্ডের মধ্যে গুলাই ফেলি। এরা পরিবর্তিত কাণ্ড। বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয় অথবা অঙ্গজ প্রজননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। এদের বিভিন্ন রূপ নিচে দেওয়া হলো, যেমন টিউবার। কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্পিড কন্দের সৃষ্টি হয়, এদেরকে টিউবার বলে। ভবিষ্যতে এই কন্দ প্রজননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে চোখের মতোই, তাই এদেরকে চোখ বলা হয়। একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে। আঁশের মতো অসবুজ পাতার বা স্বল্পপত্রের কক্ষে এসব কুঁড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। একটা উদাহরণ দেখা যাক, যেমন আলুরই একটা উদাহরণ দেখবো। এই যে এইগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে চোখ। আমরা আলুর চোখ সবাই দেখেছি। এইগুলোকে দেখা যায় এইভাবে কেটে তারপর মাটির নিচে লাগানো হয়। প্রত্যেকটা অংশ থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এবার রাইজোম। রাইজোম মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে, মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে, যেমন আদা। রাইজোমের উদাহরণ এই যে নিচ থেকে দেখো মূল জন্মায়, এবং এইখান থেকে এই দেখো একটা কক্ষ মুকুল, এটাকে বলা হয় যে কক্ষ মুকুল, যেটা এখন বড় হয়ে স্বল্পপত্রে পরিণত হয়েছে। এবার কন্দ বা বাল্বের উদাহরণ। এরা অতি ক্ষুদ্র কাণ্ড। এদের কাক্ষিক এবং শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। এই যেমন বাল্ব, এই যে নতুন আর একটা উদ্ভিদ কিন্তু এখান থেকে সৃষ্টি হয়। বাল্বের উদাহরণ আমরা কম বেশি দেখে থাকি। স্টলন, তোমরা অনেকে কচুর লতি দেখে থাকবে। এগুলো কচুর শাখা কাণ্ড। এগুলো জন্মই পরিবর্তিত হয়। স্টলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয় এবং সেখান থেকে নতুন আরেকটি গাছ উৎপন্ন হয়। এভাবে স্টলন উদ্ভিদের জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা ইত্যাদি। এই যেমন এখানে একটা উদ্ভিদ, এই যে দণ্ডটা, এটাকে বলা হয় স্টলন। দেখা যায় স্টলনের মাথা থেকে নতুন আরেকটি গাছ জন্মায়। অফসেট, কচুরিপানা, টোপাপানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ জন্ম দেয়। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে এটি স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, যেমন কচুরিপানা। এই কচুরিপানা এখানেও দেখা যায় যে ইসের মতো, কিভাবে স্টলনের মতো, এখানেও কিন্তু একটা দণ্ডের মাধ্যমে অন্য আরেকটা কচুরিপানা যুক্ত হয় এবং এই দণ্ডের প্রান্ত থেকে নতুন আরেকটা কচুরিপানা জন্মায়। পরবর্তীতে এই দণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এরা স্বাধীনভাবে বসবাস করে। বুলবিল, কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয় একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, এদেরকে বুলবিল বলে। এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে খসে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়, যেমন চুপড়ি আলু। আমরা চুপড়ি আলু, এটাকে অনেকে মেটে আলু বা গাছ আলু বলেও চিনি। দেখা যায় একটি লতার মাঝখানে কোনো একটা অংশ হঠাৎ করে বৃদ্ধি পেয়ে এরকম একটা যেটা বলে চুপড়ি আলু বা মেটে আলু, এটা তৈরি হয়। পরবর্তীতে এটা যদি আমরা লাগাই, মাটিতে নিয়ে লাগাই, বা এটা যদি খসে মাটিতে পড়ে, সেখান থেকে নতুন আরেকটা উদ্ভিদের জন্ম হয়। পাথরকুচি, আমরা পাথরকুচি সবাই কম বেশি চিনি। কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়, নতুন উদ্ভিদের জন্ম নেয়। এভাবে যেমন পাথরকুচি উদ্ভিদের পাতার মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম হয়। এতক্ষণ আমরা যেসব প্রক্রিয়ার কথা বললাম তা প্রাকৃতিকভাবেই ঘটে। অঙ্গজননে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতোই সমগুণ সম্পন্ন হয়, ফলে এখানে কোনো নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে না। উন্নত গুণসম্পন্ন অর্থকারী ফসলের ক্ষেত্রে তাই অনেক সময় কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয়। এবার কৃত্রিম অঙ্গজনন, যেমন আমরা ভালো জাতের আম বা পেয়ারা বা কমলা বা লেবু গাছে আমরা কিন্তু কলম করতে দেখি অনেকে। এখন এই কলমগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হয় না, আমরা নিজেরা কিন্তু এটা কি বলে প্রায় কৃত্রিমভাবে এখানে একটা কলম করে সেখান থেকে নতুন আরেকটা গাছ তৈরি করি। এখন কলম কিভাবে করে? কলম করার জন্য একটি সুস্থ গাছের কচি এবং সতেজ শাখা বা সায়ন নির্বাচন করতে হয়। সেখান থেকে বাকল সামান্য কেটে সেখানে মাটি এবং গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে সেখানে টেপ অথবা পলিথিন দিয়ে ওই স্থানটা মুড়িয়ে দিলে কিছুদিন পর দেখা যায় সেখানে মূল গজায়, এবং মূল গজানোর পর সেটিকে কেটে যদি মাটিতে নতুন করে রোপণ করা হয়, সেখান থেকে নতুন একটি উদ্ভিদ বের উঠবে এবং
নতুন যে মাতৃ যে উদ্ভিদটা ছিল সেটার যেসব গুণ ছিল নতুন উদ্ভিদে সেই একই গুণ সম্পন্ন হবে। এবার শাখা কলম। তোমরা অনেকে গোলাপ গাছ লাগাও, দেখা যায় যে অনেক ক্ষেত্রে গোলাপ গাছের একটি ডাল যদি কেটে নেই, সেটা যদি একটা ভেজা মাটিতে যদি পুঁতে দেই, সেখান থেকে কিছুদিন পর ওই গাছটি বেঁচে ওঠে এবং সেখানে নতুন কুঁড়ি উৎপন্ন হয়। এইসব কুঁড়ি বড় হয়ে একটি নতুন গোলাপ গাছের জন্ম দেয়, এটাকে শাখা কলম বলে। এখানে একটি উদাহরণ ছিল, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা শাখা কলম না, এটা হবে শুধু কলম এবং এটি শাখা কলম। এটাকে গ্রাফটিং বলে। শাখা কলম শুধুমাত্র কাণ্ডের শাখা থেকে তৈরি হয়। যৌন জনন। ফুল থেকে ফল তৈরি হয় এবং ফল থেকে আমরা বীজ পাই, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। এভাবে একটি সপুষ্পক উদ্ভিদের যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাই ফুল উদ্ভিদের যৌন জননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল, আমাদের আশেপাশে অনেক ফুল দেখি। একটি ফুলের 5টি প্রধান অংশ থাকে, যেমন পুষ্পাক্ষ, বৃতি, দল, পাপড়ি, পুংকেশর এবং স্ত্রীকেশর বা গর্ভকেশর। যেমন এখানে একটি পাপড়ি, পুংকেশর, এটাকে বলে পুংকেশর, গর্ভকেশর মাঝখানে যে প্রধান যেটা এটাকে বলা হয় গর্ভকেশর, এবং বৃতি, ফুলের চারপাশে যে একটা থাকে ওটাকে বলা হয় বৃতি, এবং ফুলটা যে অক্ষের উপর অবস্থান করে সেটাকে বলা হয় পুষ্পাক্ষ। যে ফুলের এই 5টি অংশ বিদ্যমান থাকে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। আর যদি কোনো একটিতে এই 5টি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে সেটাকে অসম্পূর্ণ ফুল বলে। কখনো কখনো ফুলে এই 5টি অংশ ছাড়াও বৃতির নিচে একটি অতিরিক্ত অংশ থাকে, একে উপবৃতি বলে। জবা ফুলে এমন উপবৃতি দেখা যায়। আবার কোনো কোনো ফুলে বৃন্ত থাকে, এগুলোকে সবৃন্তক ফুল, এবং যে ফুলে বৃন্ত থাকে না সেগুলোকে অবৃন্তক ফুল বলে। এখন উপবৃতি আর বৃন্ত কি এখানে তো দেওয়া নেই, চলো আমরা একটি ছবি দেখি। এটা একটি জবা ফুল, যদি একটু ঘোলা দেখাচ্ছে। এইখানে এই যে অংশটা দেখছো, এই যে অংশটা, এই পাশে যে একটা অংশ, এইটাকে বলা হয় উপবৃতি। এবং এই যে দণ্ডাকার, যে একটা দণ্ডাকার অংশের উপরে এই ফুলটা আছে, অনেক ফুলে দেখা যাবে এই দণ্ডটা থাকে না। যে ফুলে এই দণ্ডটা থাকে না সেটাকে অবৃন্তক ফুল বলে, এবং যে ফুলে এরকম একটা দ্বন্দ্ব থাকে সেটাকে বলা হয় সবৃন্তক ফুল। ফুলের বিভিন্ন অংশ। বৃতি, ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বৃতি বলে। এরা সাধারণত সবুজ রঙের হয়। বৃতি খণ্ডিত না হলে সেটিকে যুক্ত বৃতি, কিন্তু এটি যখন খণ্ডিত হয় তখন তাকে বিযুক্ত বৃতি বলে। এর প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃতি ফুলের অংশগুলো বিশেষ করে কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে। যেমন এই যে অংশটা, এটাকে বলা হয় বৃতি। আমরা যদি জবা ফুলের ক্ষেত্রে দেখি, এটা কিন্তু পুরোপুরি এখন ঢাকা আছে, পুরোপুরিটাই কিন্তু এখন বৃতি। পরবর্তীতে কিন্তু এটা মেলে যায়, তখন আমরা দেখি যে এটা আলাদা আলাদা হয়ে যায়। দলমণ্ডল, বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক হলো দলমণ্ডল। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দল বলে। পাপড়িগুলো পরস্পর যুক্ত, যেমন ধুতরা ফুলের পাপড়ি পরস্পর যুক্ত থাকে, এবং পাপড়িগুলো পরস্পর পৃথকও থাকতে পারে। যেমন জবা ফুলে দেখি আমরা আলাদা আলাদা পাপড়ি, আমরা কিন্তু পাপড়িগুলো আলাদা আলাদা করতে পারি। এরা বিভিন্ন রঙের হয়। যেমন এই যে পুরো যে সবগুলো পাপড়ি, এখানে সবগুলো পাপড়ি মিলিয়ে হচ্ছে দলমণ্ডল। আমরা যদি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল যদি একটা ধরি, এটাকে বলা হবে দল বা পাপড়ি, কিন্তু সবগুলো যদি একসাথে মিলাই সেটাকে বলা হবে দলমণ্ডল। পুংস্তবক বা পুংকেশর। পুংকেশর হলো ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশরে দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষে ফলের মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুংজনন কোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। যেমন এই একটি পুংদণ্ড, পুংদণ্ডের মাথায় এই যে অংশটা, এইটার মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। স্থিরস্তবক বা গর্ভকেশর, এটি হলো ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্থিরস্তবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী, এবং আলাদা থাকলে তাকে বিযুক্ত গর্ভপত্রী বলে। একটি গর্ভপত্রে 3টি অংশ থাকে: গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এখন কোনটা গর্ভাশয়? এই যে একটু মুছে দেখাই, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় গর্ভাশয়। লম্বা দণ্ডের মতো যে অংশটা, এটাকে বলা হয় গর্ভদণ্ড, এবং মাথার এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড।
এই ছবিটা আমি একটু পরে বিশ্লেষণ করতেছি। গর্ভাশয়ের ভিতরেই ডিম্বক সাজানো থাকে। ডিম্বকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। বৃতি ও দলমণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক বলে। বৃতি এবং দল যেমন ফুলের পাপড়ি এবং যে বৃতি যেটা ফুলের পোকামাকড় থেকে রক্ষা করে সেটাকে বলা হয় সাহায্যকারী স্তবক, এবং পুংস্তবক এবং স্ত্রী স্তবককে বলা হয় অত্যাবশ্যক স্তবক। জনন কাজের জন্য এরা অত্যাবশ্যক, এগুলো ছাড়া জনন কার্য কখনোই সম্ভব নয়। থ্যালামাস বা পুষ্প পত্রধারা এই অংশের উপর সম্পূর্ণ পুষ্পস্তবক ধারণ করে। যেমন একটা ফুল যে যে অংশটার উপর থাকে সেটাকে বলা হয় যে থ্যালামাস বা পুষ্প পত্রাধার। পুষ্পমঞ্জরি, পুষ্পমঞ্জরি তোমরা সবাই দেখেছো, কিন্তু তোমরা হয়তো জানো না কোনটাকে পুষ্পমঞ্জরি বলে। কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখার ফুলগুলো একটি বিশেষ নিয়মে সাজানো থাকে। ফুল সহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। পরাগায়নের জন্য এর গুরুত্ব খুব বেশি। এই শাখার যদি বৃদ্ধি অসীম হয় তাকে অনিয়ত পুষ্পমঞ্জরি, এবং বৃদ্ধি যদি সসীম বা নির্দিষ্ট যদি হয় সেটাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। পুষ্পমঞ্জরি কি বলে, পুষ্পমঞ্জরি বোঝানোর জন্য মূলত আমি এই ছবিটা নিয়ে এসেছি। এই ছবিটা আমার ক্যাম্পাসের একটা ছবি। এই গাছটাকে, এই ফুলটাকে সোনালু বা সোনাই ফুল বলে। এই ক্ষেত্রে দেখা যায় এই হচ্ছে একটি শাখা। এই শাখার চারপাশে কিন্তু ফুলগুলো, এই দেখা যায় শাখার চারপাশে কিন্তু ফুলগুলো হয়েছে, এবং এই শাখার কিন্তু কোনো শেষ নেই। এই দেখা যায় যেখান থেকে শেষ ওইখান থেকে নতুন আর একটা কুড়ি জন্মায়। এই জন্য এটাকে বলা হয় অনিয়ত পুষ্পমঞ্জরি। এবং এখানে যদি বৃদ্ধি নির্দিষ্ট হইতো, যেমন এই পর্যন্ত হয়ে যদি বৃদ্ধিটা থেমে যেত, তাহলে সেটাকে বলা হতো নিয়ত পুষ্পমঞ্জরি। পরাগায়ন, পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। একটি ফুলের পুংস্তবকের পরাগধানীতে তোমার আঙুলের ডগা ঘষে দেখো, নিচে হলুদ রঙে দেখা যায়। যেমন আমরা যদি জবা ফুল আমরা যদি হাতে নেই, জবা ফুলের যে মাথা ওইটা যদি আমরা হাত দিয়ে ঘষা দিই, দেখা যাবে আমাদের হাতে হলুদ বা কমলা রঙের একটা গুঁড়া লেগে আছে, ওইটাকে পরাগরেণু বলে। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এখন পরাগায়ন কাকে বলে? ফুলের পরাগরেণু হতে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে বা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। আর সেটি একটু ভালোভাবে বুঝে আসি। আমাদের প্রথম এই ছবিটায় চলে যাই। এইখানে এই যে এটাকে বলা হয় যে পরাগধানী। এইখানে থাকি হলুদ বা কমলা রঙের পরাগরেণু। এইটা যদি তোমরা হাত দিয়ে ধরালো তোমরা হাতের মধ্যে টের পাবা। এখন এই পরাগরেণুটা যখন এই যে গর্ভমুণ্ড, স্থিরস্তবকের যে গর্ভমুণ্ড, এইটার উপর যখন স্থানান্তরিত হয় বা পরে, তখন সেটাকে পরাগায়ন বলে। এটা একই ফুলের মধ্যে পরাগায়ন হতে পারে, অথবা বাইরে যদি অন্য একটা ফুল থেকে যদি পরাগরেণু এসে এখানে পড়ে সেটাকেও পরাগায়ন বলে। এটা আমরা এখন বিস্তারিত একটু বুঝতেছি কোনটাকে স্বপরাগায়ন এবং কোনটাকে পরপরাগায়ন বলে। যেমন পরাগায়ন দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন এবং অন্যটা পরপরাগায়ন। একই ফুল বা একই গাছের দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন বলে তখন তাকে স্বপরাগায়ন বলে। যেমন এই একই ফুল বলতে প্রথমে একটু আগে বুঝে আসলাম যে একই ফুলের পুংস্তবকের পরাগরেণু যদি একই ফুলের যে স্ত্রীস্তবকের যে গর্ভমণ্ডলে যদি পতিত হয় সেটাকে স্বপরাগায়ন বলবে। অথবা একই গাছের একটি ভিন্ন দুইটি ফুলের মধ্যে, যেমন এই ফুলের পুংস্তবকের পরাগরেণু যদি এই ফুলের স্ত্রীস্তবকের গর্ভমণ্ডলের উপর পড়ে সেটাকে স্বপরাগায়ন বলা হয়। সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। এবার পরপরাগায়ন। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে। যেমন এই একটা গাছ এবং এইটাও একটা গাছ, দুইটা একই জাতের গাছ, মনে করেন এইটাও আম গাছ এইটাও আম গাছ। এই গাছের পুংস্তবকের যে পরাগরেণু আছে সেটা যদি এই গাছের স্ত্রীস্তবকের যে গর্ভমুণ্ড সেটার উপর যদি পতিত হয় সেটাকে বলা হবে পরপরাগায়ন। অর্থাৎ একই জাতের দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যদি পরাগায়ন হয় সেটাকে পরপরাগায়ন বলে। এবং একটি উদ্ভিদের যদি ভিন্ন ফুলের মধ্যে অথবা একই ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় সেটাকে স্বপরাগায়ন বলে। পরাগায়নের মাধ্যম। পরাগরেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যেমন বায়ু, পানি, কীট পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ এই মাধ্যম হিসেবে কাজ করে। পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনেও কিছু পরিবর্তন দেখা যায়। একে অভিযোজন বলা হয়।
যেমন পতঙ্গ পরাগে ফুলের অভিযোজন। পতঙ্গ পরাগে ফুল বড়, রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত হয় যাতে পতঙ্গরাই ফুলের প্রতি আকৃষ্ট হয়। এদের পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো থাকে যাতে সহজেই পতঙ্গের পায়ে বা শরীরে পরাগরেণু লেগে যায় এবং সুগন্ধযুক্ত হয়। যেমন জবা, কুমড়া, সরিষা ইত্যাদি হচ্ছে পতঙ্গ পরাগে ফুলের উদাহরণ। বায়ু পরাগে ফুল। বায়ু পরাগে ফুল বর্ণ, গন্ধ এবং মধুগ্রন্থিবিহীন হয়। বায়ু পরাগরেণু হালকা এবং আকারে ক্ষুদ্র এবং অসংখ্য পরাগরেণু থাকে। যেহেতু এরা বায়ুতে ভেসে ভেসে অন্য ফুলের গায়ে গিয়ে পড়ে, এই জন্য এদেরকে হালকা হতে হয় এবং অসংখ্য, কারণ যদি কম সংখ্যক হয় তাহলে পরাগায়নের চান্স বা সুযোগ কমে যাবে এবং এরা আকারে অত্যন্ত ক্ষুদ্র হয়। এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত এবং কখনো পালকের ন্যায় থাকে। যেমন ধান হচ্ছে বায়ু পরাগী ফুলের উদাহরণ। পানি পরাগী ফুলের অভিযোজন। এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য। এরা সহজেই পানিতে ভাসতে ভাসতে পারে। এসব ফুলের গন্ধ নেই। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট হয়। পরিণত পুং ফুল বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে। এরা যখন একটি স্ত্রী ফুলের কাছে পৌঁছায় তখন পরাগরেণু স্থানান্তরিত হয় এবং এখানে পরাগায়ন সম্পন্ন হয়। যেমন পাতা শ্যাওলা। প্রাণী পরাগে ফুলের অভিযোজন। প্রাণী পরাগে ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে। এদের রং আকর্ষণীয় হয়। এসব ফুলে গন্ধ থাকতে পারে আবার নাও থাকতে পারে। কদম, শিমুল, কচু ইত্যাদি হচ্ছে প্রাণী পরাগে ফুলের উদাহরণ। এবার নিষিক্তকরণ এবং ফলের উৎপত্তি কিভাবে হয় সেটা জানব। জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত। একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। তো নিষিক্তকরণ কাকে বলে? একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। যেমন এইগুলো হচ্ছে পরাগরেণু, এরা গর্ভমুণ্ডে এসে স্থানান্তরিত হয়েছে। এখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে এটি ফুলে ওঠে এবং আবরণ ভেদ করে একটি নালী বেরিয়ে আসে। এই যে একটি নালী দেখা যায়, যে আবরণ ভেদ করে এই নালীগুলো বেরিয়ে আসে, এরা হলো পরাগনালী। এই নালীগুলোকে বলা হয় পরাগনালী। পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ের ডিম্বকের কাছে পৌঁছায়। যেমন এই যে পরাগনালী, এটা এই গর্ভদণ্ড, এই যে অংশটা গর্ভদণ্ড, এই গর্ভদণ্ড ভেদ করে এইখান থেকে এসে এই ডিম্বকের কাছে পৌঁছায়। ইতিমধ্যে এই পরাগনালীতে দুটি পুং গ্যামেট সৃষ্টি হয়। এই ছবিতে বোঝা যাচ্ছে না, আমি এই জন্য নতুন একটা ছবি নিয়ে আসছি। এইখানে দুইটি পুং গ্যামেট, একটা পুং গ্যামেট, একটা পুং গ্যামেট, দুটি পুং গ্যামেট সৃষ্টি হয়। ডিম্বকের ভিতরে পৌঁছে এই নালিকা ফেটে যায় এবং পুং গ্যামেট দুটি মুক্ত হয়। এই নালীটা যখন এই ডিম্বকের কাছে পৌঁছায় তখন এইখান থেকে নালীটা ফেটে যায়, এইভাবে ফেটে যায় এবং এটি এই যে ডিম্বক, এই ডিম্বকের কাছে গিয়ে পৌঁছায়। ডিম্বকের ভিতর ভ্রূণথলি থাকে, এর মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। এই যে অংশটা, এই অংশটাকে পুরোপুরি এই অংশটাকে বলা হয় ভ্রূণথলি এবং এখানে এই ডিম্বাণু বা ডিম্বক উৎপন্ন হয়। পুং গ্যামেটের একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়, এভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হয়। অন্য পুং গ্যামেটটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্য উৎপন্ন করে। এখানে যে দুইটি পুং গ্যামেট ছিল, এর একটি মিলিত হয় যে ডিম্বাণুর সাথে এবং অন্য একটি মিলিত হয় এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। ডিম্বকের সাথে যেটি মিলিত হয় এটি ফলের বীজ তৈরি করে। আমরা আমের বীজ বা বিভিন্ন লিচুর বীজ বা আটি যেটা দেখে থাকি, সেটাই ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার ফলে তৈরি হয় এবং যে শস্য, বাইরের যে ফলের যে আবরণটা, সেটা তৈরি হয় সেকেন্ডারি নিউক্লিয়াস এবং এই ভ্রূণথলি এইটার সাহায্যে, এই পুরো অংশটার সাহায্যে ফল তৈরি হয় এবং এইটা বীজ তৈরি করে। এবার ফলের উৎপত্তি দেখা যায়। আমরা ফল বলতে সাধারণত আম, কাঁঠাল, লিচু, কলা, আঙ্গুর, পেঁপে এইসব কি বুঝি। এইগুলো পেকে গেলে রান্না ছাড়াই খাওয়া যায়। লাউ, কুমড়া, ঝিঙা, পটল ইত্যাদি সবজি হিসেবে খাওয়া হলেও প্রকৃতপক্ষে এগুলোর সবই ফল। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়ায় গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি হয় তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। এই যে পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হয় এবং শুধু ডিম্বক বা ডিম্বাণু এইটা বীজে পরিণত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে বা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়, যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। যেমন আম, কাঁঠাল।
গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়, ফলে পরিণত হয়, তখন তাকে অপ্রকৃত ফল বলে। যেমন আপেল, চালতা। আপেলের উদাহরণটা আমাদের জন্য আনকমন হলো, চালতাটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখে থাকি। যেমন চালতা গাছের যে বড় ফুলটা হয়, ওই ফুলটাই কিন্তু পরবর্তীতে ফলে পরিণত হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু গর্ভাশয়ে ফলে পরিণত হয় না, তাই এরা অপ্রকৃত ফল। প্রকৃত এবং অপ্রকৃত ফলকে আবার 3 ভাগে ভাগ করা যায়: সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল। সরল ফল: ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলে। যেমন আম, এরা রসালো বা শুষ্ক হতে পারে। সরল ফল 2 প্রকার, একটি হলো রসালো ফল এবং অন্যটি নিরস ফল। যে ফলের ফলত্বক পুরু রসালো তাকে রসালো ফল বলে। এই ধরনের ফল পাকলে ফলত্বক ফেটে যায় না, যেমন আম, জাম, কলা ইত্যাদি হলো রসালো ফলের উদাহরণ। নিরস ফল: এসব ফলের ফলত্বক পাতলা, পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায়, তাদেরকে নিরস ফল বলে। যেমন শিম, ঢেঁড়স, সরিষা এগুলো হলো নিরস ফলের উদাহরণ। গুচ্ছ ফল: একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয় একটি বোটার উপর গুচ্ছাকারে থাকে, তখন তাকে গুচ্ছ ফল বলে। চম্পা, নয়নতারা, আতা, শরীফা ইত্যাদি হলো গুচ্ছ ফলের উদাহরণ। যেমন একটি গর্ভাশয় যদি একটি ফলে পরিণত হয় সেটাকে সরল ফল বলে, এবং যদি অনেকগুলো গর্ভাশয় যদি একই সাথে একটু ফলে পরিণত হয় সেটাকে বলে গুচ্ছ ফল। যৌগিক ফল: একটি মঞ্জরি সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন আনারস, কাঁঠাল এগুলো হলো যৌগিক ফলের উদাহরণ। যেমন একটা মঞ্জরিতে অনেকগুলো ফুল থাকে এবং প্রত্যেকটি ফুল যদি একসাথে মিলিত হয় একটি ফল তৈরি করে, সেটাকে বলা হয় যৌগিক ফল। বীজের গঠন এবং অঙ্কুরোদ্গম। এখানে বীজের গঠন এবং অঙ্কুরোদ্গম বোঝানোর ক্ষেত্রে ছোলা বীজের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন একটি ছোলা বীজকে যদি আমরা ভিজিয়ে রাখি এবং ভিজিয়ে রাখার পর 3-4 দিন থেকে রেখে এগুলো থেকে অঙ্কুর বের হয়ে যায়, যেমন ছোলা বীজে খুব সহজেই অঙ্কুর বের হয়ে যায়। এই বীজের সূচালো অংশের কাছে একটি ছিদ্র আছে, একে মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র বলে। এই যে অংশটা তোমরা ছোলা বীজ যদি হাতে নাও তাহলে এই অংশটা তোমরা খুব সহজেই দেখতে পারবে। এর ভিতর দিয়ে ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে। এই যে মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র, এখান থেকে ভ্রূণমূল বাইরে বের হয়, এটা থেকে পরবর্তীতে শিকড় বা মাটির নিচে যে অংশটা থাকে সেটাই হচ্ছে এই অংশটা, এটা থেকে শিকড় তৈরি হয়। অঙ্কুর বের হয় বীজ থেকে 2টি আঙুল দিয়ে সামান্য চাপ দিয়ে ছোলা বীজের আবরণটি সরিয়ে ফেললে হলুদ রঙের একটি অংশ বাইরে বের হবে। এদিকে একটু চাপ দিলে 2টি পুরু বীজপত্র একসাথে দুদিকে খুলে যাবে। যেমন এখান থেকে যদি আমরা ছোলা বীজটাকে যদি আমরা 2 ভাগ করে ফেলি, এখান থেকে একটি বীজপত্র দেখা যাবে। এই দুটো অংশ যেখানে লেগে আছে সেখানে সাদা রঙের একটি লম্বাটে অঙ্গ দেখা যাবে। সাদা রঙের লম্বাটে অঙ্গ, এটাকে বলা হয় ভ্রূণকাণ্ড। এই যে অংশটা, এটা হচ্ছে সাদা রঙের লম্বাটে কাণ্ড যেটা বোঝাইছে, বা ভ্রূণকাণ্ড। এর নিচের দিকের অংশকে ভ্রূণমূল এবং উপরের অংশকে ভ্রূণকাণ্ড বলে। এই যে অংশটা, এটাকে বলা হয় ভ্রূণমূল, এবং উপরের যে অংশটা এটাকে বলা হয় ভ্রূণকাণ্ড। ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাদিকাণ্ড, যেমন ভ্রূণকাণ্ডের যে নিচের অংশটা এটাকে বলা হয় বীজপত্রাদিকাণ্ড, এবং ভ্রূণমূলের উপরের অংশকে বীজপত্রকাণ্ড বলে, এবং এই যে ভ্রূণমূল এটার উপরের যে অংশটা সেটাকে বলা হয় বীজপত্রকাণ্ড। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড এবং বীজপত্রকে একত্রে ভ্রূণ এবং বাইরের আবরণটিকে বীজত্বক বলে। বীজত্বক 2 স্তর বিশিষ্ট, বাইরের অংশকে টেস্টা এবং ভিতরের অংশকে টেগমেন বলে। যেমন বাইরের যে অংশটা এটাকে বলা হয় যে টেস্টা, এবং ভিতরের এই অংশটা এটাকে বলা হয় টেগমেন। অঙ্কুরোদ্গম: বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি, তাপ এবং অক্সিজেনের প্রয়োজন হয়। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায়, তখন তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। যেমন এই ক্ষেত্রে দেখা যায় যে বীজপত্র এটা কিন্তু মাটির নিচে থাকে, এবং যে বাইরের যে অংশটা বা ভ্রূণ যে কাণ্ড সেটি কিন্তু উপর দিকে উঠে আসে, এটাকে বলা হয় যে মৃদগত অঙ্কুরোদ্গম। যেমন ছোলা, ধান ইত্যাদিতে মৃদগত অঙ্কুরোদ্গম ঘটে। কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। কুমড়া, রেড়ি, তেঁতুল ইত্যাদিতে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। এক্ষেত্রে দেখা যায় বীজপত্রটাও বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, এটাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে।
ছোলা বীজে মৃদগত অঙ্কুরোদ্গম দেখা যায়। এ প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র দুটি মাটির নিচে রেখে ভ্রূণকাণ্ড উপরে উঠে আসে। এই যে দেখা যায় বীজপত্র দুটি মাটির নিচে থাকে এবং ভ্রূণকাণ্ড মাটির উপরে বেরিয়ে আসে। বীজ পত্রাদিকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধি এর কারণ। বীজ পত্রাদিকাণ্ড, এই যে বীজ পত্রাদিকাণ্ড, এটাকে বলা হয় বীজ পত্রাদিকাণ্ড। এটা অতিরিক্ত বৃদ্ধি পায় বলে এখানে যে অংশটা রয়েছে বা বীজপত্রটা রয়েছে সেটা মাটির নিচে থেকে যায়। ছোলা বীজ একটি অশস্য দ্বিবীজপত্রী কাণ্ড। মাটিতে ছোলা বীজ বুনে পরিমিত পানি, তাপ এবং বায়ুর ব্যবস্থা করলে প্রথম 2-3 দিনের মধ্যে বীজ হতে অঙ্কুর বের হয়ে আসে এবং মাটির উপরে উঠে আসে। পানি পেয়ে বীজটি প্রথমে ফুলে ওঠে, ডিম্বকরন্ধ্রের ভিতর দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। এটি ধীরে ধীরে প্রধান মূলে পরিণত হয়। দ্বিতীয় ধাপে ভ্রূণকাণ্ড মাটির উপর উঠে আসে। এক্ষেত্রে বীজপত্র দুটি মাটির নিচে থেকে যায়। প্রাথমিক অবস্থায় ভ্রূণ তার খাদ্য বীজপত্র থেকে পেয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে বীজপত্র মাটির নিচে থাকে। ভ্রূণমূল প্রথমে মাটির উপরে বেরিয়ে এসে তারপর আবার মাটির নিচে চলে যায় এবং এখানে যে ভ্রূণকাণ্ডটা সেটা সরাসরি মাটির উপরে বৃদ্ধি পেয়ে বেরিয়ে আসে। প্রাথমিক অবস্থায় যে বীজপত্রটা থাকে সেখান থেকে প্রাথমিক অবস্থায় এরা খাদ্য পেয়ে থাকে, কারণ তখন শিকড় পরিপূর্ণভাবে মাটির ভিতরে চলে যায় না। এই জন্য প্রাথমিকভাবে তাদের খাদ্যের ব্যবস্থা বীজপত্র থেকেই আসে। আজকের অধ্যায়ে এইটুকুই। ধন্যবাদ সকলকে যারা পরিপূর্ণ ক্লাসটা করেছ। আসসালামু আলাইকুম।